ঘাসফড়িং আয়োজিত এই আয়োজন, তাতে আমাকে সম্পৃক্ত করার জন্যে এর উদ্যোক্তাদের আমার প্রীতি এবং কৃতজ্ঞতা জানাই। উপস্থাপিকা ইতোমধ্যে ঘোষণা করেছেন আমার বিষয় কানাডার সাহিত্য নিয়ে যে আমার গ্রন্থ, সেই গ্রন্থ লেখার পেছনের কথা বলা। কারণ আমি অনেকের মতোই সুন্দর করে পাঠ করতে পারবো না, এই জন্য এই অসুন্দর বিষয়টিকে আমি নির্বাচন করেছি নিজের জন্য, তাতেই আমার সুবিধা। আপনাদের কারো কারো জানা থাকতে পারে, আজ থেকে 5 বছর আগে কেনেডীয় সাহিত্য বিচ্ছিন্ন ভাবনা এমন একটি বই আমি লিখি এবং টরন্টোতে তার পাঠ উন্মোচন অনুষ্ঠান হয়। এর পেছনে অনেক গল্প, যেমনটি শওকত আলী সাগর বলছিলেন, আমার বাংলা সাহিত্যের মানুষদের সাথে মূলধারার মানুষদের যে সংযোগ স্থাপন, সেই বিষয়গুলো নির্মাণ হওয়া, কেনেডীয় সাহিত্য বিষয়ে আমার আগ্রহ তৈরি হওয়া এবং কানাডার সাহিত্যকে বাঙালি পাঠকের কাছে নিয়ে যাওয়া, এই জিনিসগুলো তো এমনি এমনি ঘটেনি, অনেক চড়াই উতরাইয়ের ভেতর দিয়ে গেছে। আমরা যারা বাংলাদেশ থেকে আসা মানুষ, তারা অধিকাংশতই ইংরেজি সাহিত্যের খোঁজ রাখি, যারা একটু বেশি বইপত্র পড়ি তারা রুশ সাহিত্যের খোঁজ রাখি, কেউ কেউ জার্মান ফরাসি সাহিত্যের খোঁজ রাখি, আমেরিকান সাহিত্যের খোঁজ রাখি, কিন্তু মজার বিষয় ইংরেজি ভাষায় লেখা কানাডীয় সাহিত্যের খোঁজ রাখা হয় না। এটি হচ্ছে বাংলাদেশের একটি স্বাভাবিক বিষয়। তো আমার নিজের ক্ষেত্রেও তাই হয়েছে। আমি যখন 2013 সালের 15ই আগস্ট টরন্টোতে আসি, প্রথমবার অভিবাসী হলাম, তখন কানাডার খুব অল্প কয়েকজন লেখকের নাম শুধু আমার জানা ছিল। তার ভেতরে মার্গারেট অ্যাটউড, ইয়ান মার্টেল অথবা রোহিন্তন মিস্ত্রি, তাদের নাম আমরা জানতাম, 6-7 জনের নাম জানতাম, 2-1 জনের লেখা একটু একটু পড়েছি। এমনকি এলিস মানরোর লেখাও ততদিনে আমার খুব মনোযোগ দিয়ে পড়া হয়নি। ওই বছরেই মানরো নোবেল পুরস্কার পেলেন এবং আমার খুব ভালো মনে আছে, অক্টোবর মাসে যেদিন তার নাম ঘোষণা হলো, সেদিন আমি শওকত আলী সাগরকে মেসেজ করলাম, আপনারা মুনরো বলেন না মানরো বলেন? আমার এটা মনে আছে। এই দিয়ে বোঝা যায় যে আমার জ্ঞান কত উচ্চ ধারায় ছিল, যে আমি মানরোকে নিয়ে কিছুই বলা যায় জানতাম না, অথচ তিনি নোবেল পুরস্কার পেলেন। তবে তিনি নোবেল পুরস্কার পাওয়াতে যে সুবিধাটা হলো, সেটা হচ্ছে আমার কানাডীয় বন্ধুদেরকে আমি খুব ডাটে করে বলি, তোমরা তো আমাদের চেয়ে 100 বছর পিছিয়ে। তুমি প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছো 2013 সালে, আমরা প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছি 1913 সালে। এবং তখন ওরা জিজ্ঞেস করে, ও তাই, আচ্ছা। তা বাঙালি যেহেতু আমি, একটু ডাক নেওয়ার একটা ভাব তো থাকে, বেশ ডাক নিতাম, দেখ বেটা তোদের চেয়ে কিন্তু আমরা কম না। আর অন্য যে একটি বিষয়, এটা তো হচ্ছে আমার অজ্ঞতার বিষয়, অন্য যে আরেকটি বিষয়, সেটি হচ্ছে সেই অজ্ঞতাকে জয় করার বিষয়। আমি কানাডায় এসেছি, আমার কিছুতেই আর বাংলা সাহিত্য পড়তে ইচ্ছে করে না, কারণ আমি যখন এসেছি তখন আমি 25টা বইয়ের লেখক হয়ে এসেছি। তো আমি এখানে যখন কিছু করতে যাব, যেমন রবীন্দ্রনাথ আমার প্রিয় বিষয়, রবীন্দ্রনাথকে নিয়ে আমার 4টে বই, নজরুলকে নিয়ে আমার 5টা বই, তো আমি তাদের উপরে কোনো কাজ করতে পারি না, কারণ বইপত্র তো এখানে কিছু নেই। সাকুল্যে আমার যে 2টা সুটকেস, তাতে আমি গোটা 10 বই নিয়ে এসেছি।
আর এখানে কয়টা বই বা পাবো, সুতরাং সেটা হবে না। আমি ইংরেজি সাহিত্য যদি পড়তে যাই আমার ভালো লাগে না, মনে হয় কেন শেক্সপিয়ার পড়বো এখন, শেক্সপিয়ার পড়ে আমার এই মুহূর্তে লাভ কি, আমি তো শেক্সপিয়ার নিয়ে বই লিখবো না, আমি গবেষণা করবো না, প্রবন্ধ লিখবো না, দেন হোয়াট ফর শুড আই গো টু শেক্সপিয়ার অর কিটস অর বাইবেল। এবং আমি কিনেডীয় সাহিত্য নিয়ে কিছু পড়া যায় কিনা সেটা যখন ভাবতে যাই, তখন আমি প্রতি মুহূর্তে দেখতে থাকি আমি আসলে কিছুই বুঝি না, কিছুই বুঝি না। এরকম একটি জটিল অবস্থার ভেতর দিয়ে আমি পার হতে থাকলাম। কিন্তু তার ভেতরেও আমার ভেতরে একটি ক্রোধ আছে। সেই ক্রোধটা এরকম যে ক্যানাডার একজন লেখক আছে, পরে তো আমি জানলাম এদেরকে, সেই লেখকের নাম আলবার্তো ম্যাঙ্গুয়েল। আপনারা যদি কেউ বই নিয়ে, মানে বই মানে বইয়ের ইতিহাস, কত রকমের বই হয়, কিভাবে বই হয়, লাইব্রেরির ইতিহাস ইত্যাদি বিভিন্ন ধরনের লাইব্রেরি, তাই নিয়ে যদি কেউ আগ্রহী থাকেন তাহলে ম্যাঙ্গুয়েলের বই হাতে নিয়ে দেখবেন। কি অসামান্য নান্দনিক এক একটা বই, বই হাতে নিলে মনে হয় বুকে জড়িয়ে ধরে থাকি, মানে যে সুন্দর তাকে তো বুকে জড়াতে ইচ্ছে করে, তো সেরকম করে বই রাখতে ইচ্ছে করে। তো ম্যাঙ্গুয়েলের একটা বই আছে, সেই বইতে তিনি একটি অসাধারণ কথা বলেছেন। তিনি বলেছেন, বইটির নাম হচ্ছে দ্য লাইব্রেরি অ্যাট নাইট। তিনি বলেছেন, ইন মাই ফুল ইয়াথ when my friends were dreaming of heroic deeds in the realms of engineering and law, finance and national politics, I dreamed to becoming a librarian. তিনি ওইটাই স্বপ্ন দেখেছেন, তিনি লাইব্রেরিয়ান হবেন, লাইব্রেরি নিয়ে কাজ করবেন, বই নিয়ে কাজ করবেন। তো এই জিনিসটাকে আমি একটু রিফ্রেশ করি আমার নিজের জন্য। আমি বলি এরকম, in my Canada days, when my friends were dreaming of monetary successes in the realms of medical practices, immigration law, and finance management, I dreamed to becoming a reader, an avid reader of Canadian literature, which the Canadians fondly call Can-Lit. তারা এটাকে Can-Lit বলে। তার আমি পাঠক হতে চেয়েছিলাম এবং আমি পাঠক হওয়ার জন্য এরকম লাইব্রেরিতে আসতাম। এসে আমি হয়তো মার্গারেট অ্যাটউডের কি বই হাতে নিলাম, বা আরেকজনের নিলাম, হয়তো ইয়ান মার্টেলকে নিলাম, অথবা মাইকেল ওন্দার্জিকে নিলাম, এবং একটা বই পড়ছি, কিন্তু আমার কিছুতে তৃপ্তি হচ্ছে না, মানে আমি কিছুতেই কিনেডীয় সাহিত্যকে নিজের মতো করে ভাবতে পারছি না। তো তেমন একটি পরিস্থিতিতে এখান থেকে 300-400 গজ যদি উত্তরে যায়, সেখানে একটা ভ্যালু ভিলেজ আছে, পুরনো বই সেখানে থাকে। তো আমি ভ্যালু ভিলেজে 2-1 বার গিয়েছি, তো যে ওখানে বই দেখি আমার ভালো লাগে না। তো একদিন আমার স্ত্রী, তিনি তার কাজ থেকে ফিরে আমাকে বললেন সংসারের কিছু জিনিসপত্র কিনতে হবে, চলো ভ্যালু ভিলেজে যাই। তা আমি তো জীবনে সংসারের কাজ করি না, তো তিনি আমাকে বললেন যে ঠিক আছে তুমি চলো, তোমাকে বই কিনে দেবো, তুমি তোমার মতো করে বই কিনবে। তা আমি যে ওই বইয়ের শেলফের সামনে দাঁড়ালাম এবং তিনি তার কাজ করছেন, আমার স্ত্রী নীলিমা এখানে আছেন, তিনি আমাকে বইয়ের সামনে দাঁড় করিয়ে নিজের মতো চলে গেছেন, আমি বই নির্বাচন করছি। কৌশলটা এরকম যে বইয়ের উপরে, এখানে আপনারা দেখবেন যে বইয়ের উপরে সিল দেওয়া থাকে, এটি গিলার পুরস্কার পেয়েছে, এটা গভর্নর জেনারেল পুরস্কার পেয়েছে, এটা শর্ট লিস্টে ছিল, এটা লং লিস্টে ছিল, এটা বুকারের লং লিস্টে। এরকম বই আমি এক কার্ট ভরেছি, প্রায় 25টা বই আমি কিনলাম, কিনে বাসায় নিয়ে আসলাম। আর এদের কাউকেই, যাদের নাম আমি বলছি, যাদের নাম আমি চিনতাম আগে, তাদের বই না, আমি কিনেডীয় সাহিত্যকে দেখতে চাই। এবং আনার পরে ওই বইগুলো, আমার তো তখন নতুন সংসার, তো আমার ঘরে তো বিশেষ আসবাব নাই, শুধু আছে একটা ফ্লোর। তো ফ্লোরের কোণা দিয়ে এই দেয়ালের সাথে সাথে লাগিয়ে এই বইগুলোকে আমি রেখে দিয়েছি, আর সকাল বিকাল মুখস্থ করতে থাকি। এটা হচ্ছে মাইকেল ওন্দার্জি, তার এই একটা বই, সেটা আমি আবার গুগল করলাম, কাগজ আবার নোট নিলাম, কাগজটা আবার ভিতরে ঢুকিয়ে রাখলাম।
এরকম করে আমি পড়তে পড়তে 3 বছর পরে আমার এক সময় মনে হলো 2018 সালে যে আমি কেনেডীয় সাহিত্য বুঝতে শিখে গিয়েছি। ততদিনে আমার ঘরে প্রায় 300 বই হয়েছে এবং এই বুঝতে শেখা মনে হওয়ার পরে আমি আমার ভেতরে যে জিনিসটা হলো সেটি আরেকজন কেনেডীয় লেখকের মতো। সেটি হচ্ছে এরকম, আপনারা জানেন সেই কেনেডীয় লেখকের নাম ক্যারল শিলস, অনেক বিখ্যাত লেখক। তার যে নিজস্ব ট্রাস্ট, সেখান থেকে প্রতি বছর বোধ করি $1.5 লক্ষ একটি পুরস্কার দেয়া হচ্ছে কয়েক বছর ধরে। তিনি তার একটা বইতে লিখেছেন, রাইট দ্য বুক ইউ ওয়ান্ট টু রিড, দ্য ওয়ান ইউ ক্যানট ফাইন্ড। আমার তখন মনে হলো আমি আসলে বাংলায় একটা বই চাইছিলাম যে বইটা কেনেডীয় সাহিত্য নিয়ে হবে, কিন্তু সেই বইটি নাই। সুতরাং আমাকে এই বইটি লিখতে হবে। এবং তারপরে 2018 সালের জুন মাস থেকে আমি যখন গোছাতে শুরু করলাম, লেখাগুলো গোছাতে গোছাতে এক সময় আমি একটা পাণ্ডুলিপি তৈরি করলাম, প্রকাশককে দিলাম, এবং সেই পাণ্ডুলিপির ফসল হচ্ছে কেনেডীয় সাহিত্য বিচ্ছিন্ন ভাবনা। আমি অত্যন্ত আনন্দিত যে সেই বইটি তখন প্রকাশ করতে পেরেছি, এবং তার চেয়ে বেশি আনন্দিত যে এই বই গত 5 বছরে আমার বাসায় ওই সেই 2019 সালে 300 বইয়ের সাথে আর 1000 বই যুক্ত হয়েছে। কেনেডীয় সাহিত্য নিয়ে আমার বাসায় এখন প্রায় 1300-1400 বই আছে, এবং এবার এই বইটির একটি বর্ধিত সংস্করণ প্রকাশিত হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। সেটি প্রায় 350 পৃষ্ঠার, এবং আপনারা যদি আমার প্রতি সহযোগিতার হাত রাখেন তাহলে ওই 350 পৃষ্ঠার একটি ইংরেজি বই আশা করি শীঘ্রই টরন্টো থেকে প্রকাশিত হবে। সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন।